আচ্ছা, দেখা যাচ্ছে তো সিম্পল ফিউচার টেন্স স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, ওকে। তো দেখো, টেন্স আর দুটো ক্লাস হবে, তার মধ্যে আজকে একটা এবং পরের দিন। সো এটা বিশাল বড় একটা জিনিস আমাদের কমপ্লিট হবে, এবং তারপর থেকে আমরা প্রতিদিন একটা মানে প্র্যাকটিস সেটের লেভেলটা বাড়িয়ে দেবো। প্রতিদিন 10টা 5টা করে কোয়েশ্চেন আগে করে নেবো, তারপর থেকে তারপর নতুন একটা টপিকে ঢুকবো, এরকম ভাবে করবো। তো আমি সাজিয়ে করে দেবো, চিন্তা নেই। তো আমরা দেখো আজকে আমরা যেটা পড়বো, আচ্ছা আচ্ছা, এটা পড়ার আগে প্র্যাকটিস সেট দেওয়া ছিল। আচ্ছা, প্র্যাকটিস সেটটা করে দিই, এখনই ভুলে গেছিলাম। এই যে এটা প্র্যাকটিস সেট নাম্বার 6, লেভেল 1। তো এই প্র্যাকটিস সেটগুলো তোমরা আশা করি করে ফেলেছো, এবং খুবই ইজি হবে আশা করি যারা ক্লাসগুলো জয়েন করছো তাদের ক্ষেত্রে। তো আমি উত্তরগুলো ফটাফট বলে দিচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক। আই হ্যাভ লুকড ফর আ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। আই হ্যাড লুকড ফর এ ডক্টর বিফোর আই মেট ইউ। আমরা জানি যে বিফোর দিয়ে জয়েন আছে। আমি ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, এবং কারোর যদি সেই জায়গাটা কনফিউশন থাকে যে স্যার এটা কেন হলো, তখন বলবে, কারণ এগুলো কনফিউশন থাকার কোনো প্রশ্নই নেই। অপশন বি হচ্ছে আনসার। কেন অপশন বিটা সেটা এবার বলে দিই। দেখো, বিফোর আছে, দুই দিকে দুটো ঘটনা আছে, যে আমি ডাক্তারের খোঁজ করছিলাম, তোমার সাথে তোমার সাথে দেখা হওয়ার আগে, এরকম একটা সেন্স প্রকাশ করছে। তো আমরা জানি বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হতে হবে। অতীতের দুটো ঘটনা ঘটলে বিফোর দিয়ে জয়েন থাকলে বিফোর এর আগের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ আমি খুঁজবো হ্যাড প্লাস ভি3। আর এই দিকটা বিফোর এর পরে হবে সিম্পল পাস্ট ভি2। তাহলে দেখো, চারটে অপশনের মধ্যে একমাত্র এই কন্ডিশনটা ফলো করছে অপশন বি তে। বিফোর এর আগে আছে দেখো হ্যাড প্লাস ভি3, মানে হ্যাড লুক, মানে পাস্ট পারফেক্টে। আর বিফোর এর পরে আছে দেখো সিম্পল পাস্ট, মেটটা হচ্ছে ভি2, মিটের এমডব্লিউটি, মিটের ভি2 হচ্ছে মেট। 2 নম্বর কোয়েশ্চেন, she told me his name after he dash। তো আমরা বিফোর আর আফটার যখনই বাক্যের মাঝে দেখব, তখন দুই দিকে দুটো ক্লজ দেওয়া থাকবে, এবং তখন সেই দুটো ক্লজের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবো যে কি টেন্সে রয়েছে, কারণ টেন্সগত ভুলই দেবে। আমরা জানি আফটার থাকলে, আমি বলেছিলাম আফটার থাকলে আফটার মানে পরে, তাই অতীতে যদি দুটো ঘটনা দেওয়া থাকে তাহলে কিন্তু আফটারের পরে যে ঘটনাটা ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, কারণ আফটার মানে পরে, পাস্ট পারফেক্টটাও পরে দেবো, আর বিফোর মানে আগে, পাস্ট পারফেক্টটাও আগে দেবো, এরকম ভাবে আমি মনে রাখতে বলেছি। তো আফটার হচ্ছে, এখানে থাকবে হ্যাড প্লাস ভি3, হ্যাড ভি3। আর এদিকে যেটা থাকবে সিম্পল পাস্ট মানে ভি2। তাহলে আমার আফটার হি সাবজেক্ট দেওয়াই আছে, হ্যাড প্লাস ভি3 খুঁজবো। হ্যাড প্লাস ভি3 হচ্ছে অপশন বি তে, অর্থাৎ হ্যাড লেফট। পরে কোয়েশ্চেন চলে যাবো 3 নম্বর। কারো কোনো অসুবিধা থাকলে বলবা, আমি ঝটঝট করে এগিয়ে যাচ্ছি, বেশিক্ষণ ক্লাস করবো না, ঝটঝট করে ক্লাস নিয়ে নেবো। যেখানে কঠিন, যেখানে যে জায়গায় প্রবলেম আমাকে বলবে, আমি বোঝাতে লাগবো। যেগুলো সোজা স্কিপ করবো। আই কেম হোম, আমি বাড়ি এসেছিলাম আফটার দ্য রেন। তাহলে দেখো, এদিকে একটা ঘটনা আছে, এদিকে একটা ঘটনা হবে, মাঝে আছে আফটার। তাহলে অতীতের কথা বলছে, যেহেতু বাড়ি সে চলে গেছিল। পাস্টের কথা বলছে, পাস্টের কথা বললে আফটারের পর আমি অলওয়েজ কি ভাববো, আফটারের পর যেটা হবে, আফটার মানে পর পাস্ট পারফেক্ট, আর আফটারের পর পাস্ট পারফেক্ট মানে আমি খুঁজবো হ্যাড ভি3, বাস, আর কিছু আমার খোঁজা দরকার নেই। তাহলে হ্যাড ভি3 কোথায় আছে, দেখো অপশন ডি তে, হ্যাড স্টপ। 4 নম্বর অপশন, সরি 4 নম্বর কোয়েশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর। আমরা প্রত্যেককেই জানি বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট দেওয়া আছে, তাহলে আর দেখার দরকার নেই, এইদিকে শুধু ভি2 খুঁজবো, মানে সাবজেক্ট আর ভি2। অবশ্য সাবজেক্ট না দিলে ক্লজ হবে না, সাবজেক্ট প্লাস ভি2। তো এখানে সাবজেক্ট প্লাস ভি2 যেখানে আছে সেটা হবে উত্তর। অপশন কোথায় যাচ্ছে দেখো, সাবজেক্ট কি আছে, এটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস ভি2 মানে অপশন স্যার কোথায় বলো তো একটু। ওটা 2 তে আছে, বি বি বি। এই যে হ্যাঁ, অপশন বি। হ্যাঁ বলো, কি বলছিলে আর। স্যার বলছিলাম, আপনি বলছেন ক্লজে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, অপটেটিভ সেন্টেন্সের কি ক্লজ হয়? অপটেটিভ না, অপটেটিভ সেন্টেন্সটা ক্লজ হবে বলতে, অপটেটিভ সেন্টেন্স একটাই ক্লজ, সেটা মেন ক্লজই। যেমন মে গড ব্লেস ইউ। তো মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় রক্ষা করুক। তাহলে এখানে রক্ষা করার কাজটা কে করবে, এই যে আছে, যে সাবজেক্ট বা আছে তো, কে, ইম্পারেটিভ? গড। এবার ইম্পারেটিভের কথা বলছো, বেশ। ইম্পারেটিভের আমি বৈশিষ্ট্য বলেছিলাম, ধরো ওপেন দ্য ডোর, এখানে লিখি ওপেন দ্য ডোর। তো এখানে অন্য কোনো ক্লজ আসবে না, একটাই ক্লজ। বেশ, দেখো ক্লজের মেন পয়েন্ট হচ্ছে, ক্লজে মেন ভার্ব তো থাকবেই,
এবার তার সাথে সাবজেক্টটা থাকবে, তুমি বলছো স্যার এখানে তো সাবজেক্ট নেই, তাহলে আপনি ক্লজ কি করে বলবেন? এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট নেই না, এখানে সাবজেক্ট আছে। একটা বাক্যে যতগুলো ভার্ব থাকবে মনে রাখবে, সাবজেক্টও কিন্তু সরি, একটা বাক্যে যতটা সাবজেক্ট থাকবে ভার্বও কিন্তু ততটা থাকতে হবে, এরকম ব্যাপার। কিরকম ধরো এখানে ওপেন দ্য ডোর, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন ভয়েসের বা ভয়েস তো তোমাদের হয়নি এখানে, ন্যারেশন এখানে হয়নি, আচ্ছা ওই ব্যাচে হয়েছে। তো আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে না এখানে, ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্টটা হিডেন থাকে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ইউ। কেন? ওপেন দ্য ডোর, এখানে ইউটা নেই ঠিকই, বাট ইউকেই বোঝাচ্ছে, মানে তোমাকেই বলছি আমি, তুমি যখন এখানে দাঁড়িয়ে আছো তোমাকেই আমি বলছি ওপেন দ্য ডোর, যে দাঁড়িয়ে থাকছে তাকেই কিন্তু বলছে ওপেন দ্য ডোর, ঠিক আছে? তো এখানে ইউ, এখানে সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট ইউটা লুকিয়ে থাকে, তাই এই ক্ষেত্রে আমি এটাকে মানে সাবজেক্ট তোমাকে হয়তো সরাসরি দেখাতে পারছি না, বাট এখানে সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ। বুঝতে পারলে? হুম। 5 নম্বর, কাউকে তো একজন বলবে দরজাটা খোলো, কাউকে একটা বলবে সামনে তো থাকবেই, তো সেখানে ধরে নেওয়া হয় ইউ, তুমি আছো, তোমাকে আমি বলছি ওপেন দ্য ডোর। সিট ডাউন, সিট ডাউন যখন বলছি কেউ তো আছে সামনে, তুমি আছো হয়তো। বেশ, 5 নম্বর কোয়েশ্চেন, প্রদীপ। প্রদীপ ওয়েন্ট টু বেড আফটার, দেখো আফটার আছে, আফটারের পরে যে টেন্সটা হবে, যে অতীতের দুটো ঘটনা, এদিকে ভি2 আছে, তাহলে আফটারের পরে যেটা হবে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 আছে অপশন ডি তে, হ্যাড লার্নড। বাকিগুলো হবে না, বুঝতেই পারছো এগুলো ইজি একদম। 6 নম্বর কোয়েশ্চেন, দ্য ওরাটর হ্যাড বিন লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ, অডিয়েন্সদের মানে দাঁড়ানোর আগেই বলছে ওরাটর বেরিয়ে গেছে। ওরাটর তোমরা জানো ওরাটর মানে কি? ওরাটর হচ্ছে তোমার যে ভালো বক্তব্য মানে স্পিকার, হ্যাঁ সুবক্তা, বাগিশ যেটাকে বলে ভাষায়। তো সেই ওরাটর বলছে চলে গেছে অডিটোরিয়াম ছেড়ে, অডিয়েন্সরা দাঁড়িয়ে থাকার আগে। বেশ, এখানে আমাকে যেটা ওরা করতে দিয়েছে যে তোমার এই যে আন্ডারলাইন করে দিয়েছে, এইখানটায় তোমার ভুল আছে, অর্থাৎ সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে, যেটাকে আমরা বলি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেটা মডার্ন মানে এখন যে কম্পিটিটিভ এক্সাম গুলো সেখানে কিন্তু পিকিউআরএ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এগুলো আসছে। তো এগুলো আমরা প্রচুর মানে খুব সুন্দরভাবে টেকনিকের সাথে প্র্যাকটিস করবো, যাতে একটাও প্রশ্ন পরীক্ষায় বাদ না যায়। তো দেখো এই যে এইখানটায় আমাকে ইমপ্রুভমেন্ট, এখানে ইমপ্রুভ করতে হবে, এখানে ইমপ্রুভমেন্টের ব্যাপার রয়েছে, কারণ আমরা জানি এখানে বিফোর আছে, তাহলে এখানে দুটো অতীতে ঘটনা ঘটেছে, একটা ওরাটরের অডিটোরিয়াম ছেড়ে যাওয়া আর অডিয়েন্সদের দাঁড়ানো। তো দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছে সেটার পাস্ট পারফেক্ট হবে। তো বিফোর আছে, আমরা এই বিফোরটাকে দেখে চয়েস করব, বিফোরের আগে যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3, কিন্তু এখানে এক্সট্রা বিনটা লাগিয়ে দিয়েছে, তাই বিনটা হবে না। অপশন হবে তোমার, আচ্ছা এ বি, এখানে ডি চলে, দুবার ডি হয়ে গেছে না, দাঁড়াও একটু ঠিক করে দিই। অপশন হবে সি, এখানে ঠিক করা যাবে না, এটা অপশন সি লিখে দিই আমি, এটা হচ্ছে কারেক্ট আনসার, হ্যাড লেফট। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, হি ড্যাশ, হ্যাঁ বলো। স্যার এটা একটু আরেকবার বলে দিন না, বুঝতে পারলাম না ঠিক। এটা বলছে ওই যে যেখানে আন্ডারলাইন করা আছে হ্যাড বিন লেফট, এইখানটায় ভুল আছে, হ্যাঁ এটা তোমাকে ইমপ্রুভ ঠিক করতে হবে। এবার আমরা কি জানি, হ্যাঁ অতীতের দুটো ঘটনা ঘটবে, মাঝে বিপদ থাকবে, অতীতের দুটো ঘটনা থাকলে বিফোরের আগে যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3, কিন্তু ওরা কি দিয়েছে দেখো, হ্যাড এর সাথে বিন লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ওই জন্য হ্যাঁ, আর বিনটা হবে। এবার একটা কথা বলে দিই, বিনটা কেন হবে না, বিনটা কেন হবে না, বিনটা তা কেন হবে না, কারণ বিনটা বি ভার্ব। যদি ওরাটরটা তোমার দেখো ডুয়ার, ওরাটর নিজেই কিন্তু অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে গেছে, আর ডুয়ারের সাথে কখনো বি ভার্ব আসে না, নন ডুয়ার থাকলে বি ভার্ব আসে, ডুয়ারের সাথে কখনো বি ভার্ব আসে না। তো এটা একটা ব্যাখ্যা বলতে পারো, আর একটা ব্যাখ্যা হ্যাড প্লাস ভি3 হবে, বিন হবে না। নেক্সট 7 নম্বর, হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম, একই জিনিস বারবার আসছে বিফোরের আগে, কারণ এই টেন্সটা তো শুধু পাস, এই প্র্যাকটিস সেটটা তো শুধু পাস পারফেক্টের উপর ডিপেন্ড করেই করা হয়েছে, ওই জন্য পরে যেগুলো দেবো সেগুলো সব মিক্স থাকবে লেভেল 2 তে, হয়তো পরের দিন থেকে কিংবা তার পরের দিন থেকে শুরু হবে। হ্যাঁ যেটা বলছিলাম, হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম, এখানে কোনটা হবে উত্তর? দেখো এক মিনিট, বেশ এখানে ভুল দেওয়া আছে কিছু একটা, মনে হচ্ছে না, ঠিক আছে। হি ড্যাশ বিফোর, দ্য বিফোর আছে, বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট সিটা পারফেক্ট হবে মানে হ্যাড রাইট। কি হবে, হ্যাঁ রাইট। সি হবে, হ্যাড প্লাস ভি3 চাই, তাহলে হ্যাড প্লাস ভি3 হচ্ছে অপশন সি।
8 দেখো, দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, একই জিনিস বারবার আসছে যে সেই রোগীর মানে ব্যাপার, আফটার এর পর পাস্ট পারফেক্ট হবে, তাহলে আফটার এর পর পাস্ট পারফেক্ট দেওয়াই আছে দেখো হ্যাড প্লাস ভি3, তাহলে আফটার এর আগে হবে ভি2, সেম ভি2 যেখানে আছে সেটা হবে উত্তর, এখানে অপশন ডি, ভি2 কোনটা, অপশন ডি কেম। 9 নম্বর, মাই ফ্রেন্ড ড্যাশ মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, তাহলে বুঝতেই পারছো বিফোর আছে, বিফোরের আগে এদিকে যেহেতু ভি2 রয়েছে, একদম কনফার্ম চোখ বন্ধ করে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 আছে অপশন সি তে, হ্যাড লেফট হয়ে গেল। 10 নম্বর কোয়েশ্চেন, আই ড্যাশ বিফোর মিস্টার রমেশ ওয়েন্ট টু মাই অফিস, তো বিফোর এগুলো না আর ভুল না হয়, দেখো একই জিনিস এত বারবার বারবার বলছি, হ্যাঁ এরপরেও যেন পরীক্ষায় ভুল করে এসো না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এত ইজি জিনিস, বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট, তাই পাস্ট পারফেক্ট কি, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 দেখো চারটের মধ্যে কোথায় আছে, অপশন বি তে। পরে কোয়েশ্চেন, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল, তো বিফোর মানে কি, সরি বিফোর এর আগে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 কোথায় আছে দেখো, আচ্ছা হ্যাড প্লাস ভি3 হ্যাজ আছে, হ্যাজ কোথায় গো, হ্যাড তো দেয়নি, আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক আছে, এখানে এই উত্তরটা কেউ বলতে পারবে, এখানে উত্তরটা কেউ বলতে পারবে না, তার কারণ এখানে ভুল আছে, হ্যাজ স্টার্টেড আছে, হ্যাড, এটা হ্যাড হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাড এটা ঠিক করে স্টার্টেড নিও তো, হবে। যে কোনো হয় অপশন এ বা অপশন সি কে ঠিক করো, আমি অপশন সি কে ঠিক করলাম, একটু ঠিক করে নিও যখন আরেকটা লিখবে। স্যার কোথায় ভুল, আর এটা কোথায় ভুল আছে গো, নিচের দিকে কোথায় কোথাও স্যার একটা ওটা ভুল আছে। ইয়েটা হতে পারে। বলো কি কি হ্যাঁ কি নিচের দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাড স্টার্টেড হবে, হ্যাঁ স্টার্টেড হবে ওটা, তো ওটা হুম তুমি যদি এ কে হ্যাড স্টার্টেড করে দাও সেটা, বা সি কে করলে যে কোনো একটা করো, আমি সি কে করলাম, দুটোতে হ্যাজ হয়ে গেছে, যে কোনো একটাতে করো দিয়ে ঠিক করে নাও, আর যেখানে আর কোথাও যদি ভুল থাকে টাইপিং মিস্টেক একটু বলবা। আফটার হি ড্যাশ সেকেন্ডারি স্কুল, তো বলছে আফটার হি ড্যাশ সেকেন্ডারি স্কুল হি স্টার্টেড টু স্টাডি গ্রাফিক ডিজাইন, বেশ, মানে সে সেকেন্ডারি স্কুলটা শেষ করার পর, অর্থাৎ মাধ্যমিক লেভেল যে স্কুলটা সেটাকে সে শেষ করার পর সে শুরু করলো পড়াশোনা করতে কি নিয়ে, গ্রাফিক ডিজাইন নিয়ে। তো আমরা মানে কি বলবো, প্রত্যেককেই জানি যে আফটার আর বিফোর যে বাক্যে যে প্রথমেই থাকবে তার কোনো মানে নেই, শুধু আমরা কি দেখবো, আমি একটা জিনিস তোমাদের বলে দিয়েছিলাম যে আফটার এর পর এদিকে কি থাকে, হ্যাড প্লাস ভি3, তো এটা যদি বাক্যের প্রথমে চলে যায়, এটা হচ্ছে এটা গোটাটা একটা ক্লজ, এটা যদি বাক্যের প্রথমে চলে যায় এইদিকে, তাহলেও তো সে সেমই থাকছে আফটার এর পর হ্যাড প্লাস ভি3, তাই তুমি আফটার এর পর এখানে যেটা এটা ব্র্যাকেটে দেওয়া আছে, এটার মানে বলতে চাইছে এই যে ফিনিশের তো কত রকমের রূপ হতে পারে, ফিনিশের অনেক রকম রূপ হতে পারে, ফিনিশ নিজে একটা রূপ ভি1, এটা একটা হতে পারে, ফিনিশড হতে পারে, হ্যাঁ আবার হতে পারে হ্যাড ফিনিশড, এগুলো তো এক একটা রূপ, এটা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, আবার হতে পারে হ্যাজ ফিনিশড, এরকম ব্যাপার, তো অনেকগুলো রূপ হতে পারে, তার মধ্যে এখানে কোনটা চারটা অপশনের মধ্যে কোনটা হবে, আমরা জানি আফটার এর পর হ্যাড প্লাস ভি3 লাগাতে হবে, কারণ এইদিকে যে এটা আছে এটা ভি2 তে আছে, তাহলে কনফার্ম হয়ে গেলাম হ্যাড প্লাস ভি3 আছে দেখো একটাতে, সেটা অপশন এ। 13 নম্বর কোয়েশ্চেন, 14টা ভুল আছে, 14টা। আচ্ছা, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, দেখো সে বইটা লিখেছিল বিফোর হি ড্যাশ, তো আমরা জানি যে বিফোর এর আগে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে বিফোর এর পরে কি হবে, সিম্পল পাস্ট, আর বিফোর এর পরে সিম্পল পাস্ট মানে ভি2, ভি2 কোনটাতে আছে, ভি2 আছে অপশন এ তে শুধুমাত্র, বাকিগুলো দেখো উল্টো পাল্টা আছে। 14 নম্বর কোয়েশ্চেনটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য রাইট টেন্স, কি ব্যাপার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হবে, এখানে আমার যে হার্ড কপি রয়েছে সেখানে, তুমি কোথায় ভুল ধরে পেয়েছিলে গো বলো তো একটু, হ্যাড লার্নড হবে, লাস্টের ডিটা দেখুন শুধু লার্ন হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কোথায় এই করেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক ধরেছো, এখানে একটা কোয়েশ্চেন মিস করেছে, বেশ, এখানে একটা টি লাগে না অপশন ডি তে, তাহলে আমরা জানি আফটার এর পরে হবে হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 অপশন ডিটা টি লাগিয়ে নিও সবাই, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, দেখো এই জিনিসটা থেকে একটা কোয়েশ্চেন এরর কারেকশনে প্রায় দেয়, এবং যারা এসএসসি দাও, স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস হেনা তেনা, তো তারা জানো এরর কারেকশন ওখানে থাকে, এবং এরর কারেকশন থেকে টেন্স থেকে এইখান থেকে একটা দেয়, তো আমরা প্র্যাকটিস স্যার প্রচুর একটু করবো, 6 নম্বর এসএসসি দেন। কোয়েশ্চেন করবো। 6 নম্বর এই যে 6 6 এই যে, হ্যাঁ
হ্যাঁ বলছি স্যার, এখানে বিন থেকে যদি এটা লিভিং করা হয় তাহলে কি হবে? the orator had been living মানে কি had been না হবে না, কেন হবে না বলতো? had been living হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা কি না, যে কাজটা কিছুদিন ধরে চলছিল এরকম বোঝাবে। তো ওরাটর তো কিছুদিন ধরে অডিটোরিয়াম ছেড়ে চলেই যাচ্ছিল, এরকম তো কোনো ব্যাপার নয়, একবারই তো ছেড়ে গেছে, বুঝতে পারলে? হ্যাঁ। চলো তাহলে আমরা আজকে যে টেন্সটা চলে আসছি, টেন্সটার নাম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। দেখো সিম্পল ফিউচার টেন্সের কিছু আমি খুব সুন্দর কনসেপ্ট দেবো, জানি না তোমরা সেগুলো জানো কিনা, যদি জেনে থাকো ভালো, না থাকলে একটু নতুন কিছু আমার কাছে শিখবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের আগে প্রথম দুটো স্লাইডটা একটু নর্মাল যেমন করায় সেরকম ভাবে করিয়ে দিই, ওই স্ট্রাকচার হ্যানা ত্যানা, তারপর থেকে মজার জিনিস রয়েছে। আচ্ছা দেখো ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স যাই বলো না কেন, এর ডেফিনিশন আর কি দেবো? এর ডেফিনিশন আলাদা করে কিছু দেওয়ার নেই, কারণ দেখো কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে, অর্থাৎ কোনো কাজ হয়নি ভবিষ্যতে সংগঠিত হবে, এটা বোঝালে আমরা ফিউচার টেন্সের ইউজ করি, লিখেই দিই বললাম যখন কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে, সংগঠিত হবে, পেনটার নিবটা এত ক্লাস নেওয়া হচ্ছে, নিব একটা চেঞ্জ করলাম 2-4 দিন এক সপ্তাহ আগে, শেষ আবার নিবটা খারাপ হয়ে গেল, এক্সট্রা কিনতে হবে। বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হবে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স হবে। দেখো ফিউচার টেন্স মানেই তোমাদের মাথায় যেটা আসে শ্যাল আর উইলের ব্যাপারটা, তো এই শ্যাল আর উইলের ব্যাপারটা থেকে পরীক্ষায় এইখানে কোয়েশ্চেনটা দেবে, ঠিক আছে? ফিউচার টেন্স কি হয় কি না হয় দেবে না, দুটো জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসে, আমি পড়াতে পড়াতে হয়তো বলবো। আর ফিউচার ইনডেফিনাইটটা পড়তে পারলে আমার বাকি টেন্স গুলো পর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিম্পল ফিউচার টেন্স কি হচ্ছে, কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে, হয়নি, হবে, এরকম বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এবার ফিউচার ইনডেফিনিট টেন্সের আমি স্ট্রাকচার বলে দিই, দাঁড়াও স্ট্রাকচারটা বলে দিই, তারপর ওই শ্যাল উইলের ব্যাপারটা বলবো ডিটেলে, ঝামেলাটা মরে যাক, একটা ঝামেলা। আচ্ছা ইংলিশে যদি তুমি একটা দাঁড়াও, ইংলিশে যদি ডেফিনিশন লিখতে চাও তার ডেফিনিশনটা এরকম একটা লিখে রাখো, এটা অনেক সময় হেল্প করবে। ইংলিশে ডেফিনিশনটা এরকম দেবো যে দ্য distance shows that an action or work, that an action একটা কাজ, যেটাকে আমরা ওয়ার্কও বলতে পারি, তাই ওয়ার or work will take place in the future, সংগঠিত হবে, ইংলিশ হচ্ছে টেক প্লেস, will take place in the future। তাহলে এই টেন্সটা কিসব করছে, যে কোনো অ্যাকশন বা কোনো কাজ ভবিষ্যতে যেটা এখনো সংগঠিত হয়নি, যেটা ভবিষ্যতে সংগঠিত হবে। বেশ, আর এখান থেকে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইটের বলার কিছু নেই, এখানে কিছু টেন্স মার্কার আমি বলবো, টেন্স মার্কারের কথা, তারপর শ্যাল উইলের জায়গায় চলে যাবো। তার আগে স্ট্রাকচারটা করে দিই। প্রথমে যে স্ট্রাকচারটা লিখবো আমরা সকলেই জানি অ্যাফার্মেটিভ, আর নিজে থেকে যদি তৈরি করতে চাও স্ট্রাকচার, আমি বলেছি যে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার মানে তোমার মাথায় একটা জিনিস ঢুকবে যে শ্যাল উইল, এইটাকে মাথায় রাখবা, শুধু শ্যাল আর উইলকে মাথায় রাখলা। এবার শ্যাল আর উইলের আগে একটা কি বসিয়ে দেবো, সাবজেক্ট। আর আমরা জানি শ্যাল উইল এটা মডালস এর মধ্যে পড়ছে, মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এ সাহায্য করতে আসছে, আর সাহায্য করতে আসছে কাকে না পাশের মেন ভার্বকে। মেন ভার্ব কি হবে তখন, সবসময় মডালস থাকলে মেন ভার্ব অলওয়েজ V1 এ হয়, V1 প্লাস OW। এটা হচ্ছে নর্মাল বা অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, এটা আমি নর্মালি তৈরি করলাম। এবার পরপর লিখে দিই, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এই শ্যাল উইলের ব্যাপারটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন দেবে, OW। 2 নম্বর স্ট্রাকচার নেগেটিভ,
আমরা বলেছিলাম সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এই দুটো বাদে বাকি টেন্সের হেল্পিং ভার্ব বাক্যে থাকে, তাই নাবাচক করার জন্য আলাদা করে ডু ডাজ ডিড এর প্রয়োজন নেই। আমি শুধু এইটা হেল্পিং ভার্ব এর পাশে একটা নট বসিয়ে দেবো। তারপর ভি অন, যে বাক্যে শ্যাল উইল থাকবে সে বাক্যে অলওয়েজ মেন ভার্ব ভি অন, কারণ মডালস এর পর ভি অন হয় মেন ভার্বের। 3 নম্বর রুল, 3 নম্বর স্ট্রাকচার ইন্টারোগেটিভ। আমরা জানি কোনো বাক্য প্রশ্নবোধক করতে গেলে অর্থাৎ কোনো বাক্যকে প্রশ্নবাচক স্ট্রাকচারে নিয়ে যেতে গেলে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, কিন্তু অলরেডি আমাদের যেহেতু এই বাক্যে হেল্পিং ভার্ব রয়েছে, সো ডু ডাজ ডিড এর আনার কোনো প্রয়োজন নেই, এটা শুধু আগে টেনে দেবো, যা আছে বসিয়ে দেবো, শেষে জিজ্ঞাসা চিহ্ন। 4 নম্বর স্ট্রাকচার, আমরা জানি নেগেটিভ ইন্টারোগেটিভ এর ব্যাপারটা। নেগেটিভ ইন্টারোগেটিভ 3টা স্ট্রাকচার হবে, পরের স্লাইডে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব। আচ্ছা, এ আর বিটাকে করে দিই, তারপর জিজ্ঞেস করব। এ হচ্ছে, আচ্ছা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা বেশ, প্রথমে শ্যাল বা উইল চলে এলো। এবার শ্যাল উইলের পর আমি যদি নট দিতে চাই, তাহলে আমাকে নট মানে যে নট কি বলবো, নট এর পরে যে সাবজেক্টটা দেবো সেই সাবজেক্টটা হতে হবে নাউন প্লাস ভি অন ওডব্লিউ জিজ্ঞাসা চিহ্ন। আর যদি আমি নটটাকে সাবজেক্টের পরে দিই, তাহলে সাবজেক্টটাকে হতে হবে প্রোনাউন, পি ফর প্রোনাউন, পি ফর পরে, এরকম ব্যাপার, মানে জেনারেল। এবার আমি যেটা লিখবো নটের ব্যাপারে, মানে সাবজেক্টটা নাউন না প্রোনাউন অত ঝামেলায় আমি যেতে চাই না, আমি এই দুটোকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে চাই, অর্থাৎ শ্যাল আর উইলের সাথে নটকে অ্যাটাচ করতে চাই। তাহলে আমাকে তোমরা এবার বলো শ্যালের সাথে নটকে কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ কি লিখবো, আর উইলের সাথে নটের সংক্ষিপ্ত রূপ কি হবে? এই দুটো প্রশ্ন অনেক সময় দেয় বা তোমরা অনেকে জানো না। এখানে কি একজন বলো, 12 জন ক্লাস করছে আজকে, বাহ। শ্যাল নটের সংক্ষিপ্ত মানে কন্ট্রাক্টেড ফর্ম, তাড়াতাড়ি। কেউ জানো না কি? ট্যালেন্ট কি? পারবে? জানি না, বেশ, জানি না স্যার। দেখো, ওকে, শ্যাল নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে শান্ট। দেখো পুরো একদম আলাদা, এল এল উঠে একদম চলে যাবে শান্ট। আর উইল নটের সংক্ষিপ্ত ফর্ম ওন্ট। অনেকেই ওন্ট কে উড নট ভাবে, ও আছে বলে, না, মাথায় রাখবে শ্যাল নট কে শান্ট বলবো, উইল নট কে কন্ট্রাক্টেড ফর্ম বা একসাথে ওন্ট বলবো, এই জায়গাটা মাথায় রাখবে। তাহলে তাই আমরা শুড নট আর উড নট, উড নটে নরমালি যেমন হয় তেমন, এরকম উডেন্ট, বুঝতে পেরেছো? উডেন্ট স্টুডেন্ট আর শুড নট ওই একই, স্টুডেন্ট, এই যে ক্লিয়ার। এবার তাহলে আমরা এর সংক্ষিপ্ত ফর্ম হয় শ্যান্ট বসাবো বা ওন্ট বসাবো, তারপর সাবজেক্ট, এই সাবজেক্ট নাউনও হতে পারে, এই সাবজেক্ট প্রোনাউনও হতে পারে। ভিয়ন ওডব্লিউ জিজ্ঞাসা, এই জায়গাটা থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, মাথায় রাখবে, ওই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে আমাদের স্ট্রাকচার যতগুলো দরকার হয়ে গেল। এবার টেন্স মার্কার, ফিউচার ইনডেফিনিট টেন্স মার্কারটা দেখে নেবো, যে কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, যে শব্দগুলো থাকলে এইটা মানে সেই বাক্যটাকে সিম্পল ফিউচারে বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। তো সেগুলো আমরা দেখে নেই, তারপর তোমাদের শ্যাল আর উইলের ব্যাপারে ব্যবহারগুলো বলবো। দেখো টেন্স মার্কার মানে কোনগুলো থাকবে, দেখো আমরা অনেকে জানি যে টুমোরো, টুমোরো মানে আগামীকাল, যেটা এখনো আসেনি, তাহলে ভবিষ্যৎকে বোঝাচ্ছে, সিম্পল ফিউচারে এটা আসে। নেক্সট মানে এখনো হয়নি, হবে যেটা, সেক্ষেত্রে আমি সিম্পল ফিউচার লিখতে পারি।
যে নেক্সট এর সাথে এবার তোমার হতে পারে নেক্সট উইক, এখানে লিখে দিয়ে হবে নেক্সট মান্থ, থাকবে এগুলো। শুধু নেক্সট থাকতে পারে নেক্সট ইয়ার, নেক্সট ডে, বুঝতে পেরেছো? তো এগুলো থাকতে পারে। আর কি থাকতে পারে? নেক্সট হলো কামিং, এটা কামিং ওয়ার্ডটা থাকতে পারে, মানে যেটা আসন্ন এখনো আসেনি। এনসুইং, এনসুইং মানে আসন্ন, আসতে চলেছে। ই দিয়ে এটা ই, আসন্ন। আগে থাকতে পারে ইয়ার্স, আচ্ছা এখানে লিখি ইন দ্য ডেজ, টুমোরো ফোমোরো তো ওগুলো তো পারবেই, এইগুলো যেগুলো নিচে লিখছে এইগুলো হচ্ছে অনেকে বুঝতে পারে না। ইন দ্য ডেজ এটা কিন্তু ফিউচার টেন্সকে ইঙ্গিত করে। অথবা ইয়ার্স টু কাম, যে বছরগুলো আসতে চলেছে এখনো আসেনি, এগুলো হচ্ছে টেন্স মার্কার। আচ্ছা আপকামিং উইক, আপকামিং যেটা আসতে চলেছে সেই সপ্তাহটা। আপকামিং ইয়ার, যে বছরটা আসতে চলেছে। আপকামিং মান্থ, এই ব্যাপারগুলো আসতে পারে। আচ্ছা আর কি ঘটতে পারে? কোন একটা সাল দিয়ে দিল যেটা এখনো আসেনি, এখানে লিখে দিচ্ছি, না পরের স্লাইডে যাই, এখানে একটা জিনিস বলার আছে। দেখো এরকম দিতে পারে যে ইন, এটা 2022, তাহলে 2023, 2024, মানে যে সালগুলো এখনো আসেনি ডট 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 দিয়ে দিলাম। 22 এর পর থেকে যে সালগুলো আসছে, বা 22 যে ঘটনাটা এখনো ঘটেনি পরে ঘটবে, এগুলো হতে পারে। আচ্ছা আর আরেকটা কথা বলে দিই, এনি টাইম, এনি টাইম যেটা বলছিলাম, এনি টাইম যে কোনো সময় হতে পারে আফটার নাও, মানে নাও এর পরে, এখন যেটা আমি করছি এই এখন সময়টার পরে যে সময় আসবে সেটাই কিন্তু ফিউচার। কারণ আমি একটু পর তোমাদেরকে ভোকাবুলারি করাতে পারি রাইম থাকলে, সেটাও কিন্তু ফিউচার, এখনো আসেনি। তো আফটার নাও এই মুহূর্তের পর থেকে যেটাই, যে সময়টা আসবে আসবে বা আসতে চলেছে সেটাই ফিউচার। তো এনি টাইম আফটার নাও এটাকে আমি বলতে পারি। বেশ, তাহলে একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিই। আচ্ছা আরেকটা দিয়ে দিই, শর্টলি, শর্টলি এটাও হয় কিন্তু, শর্টলি এটাও কিন্তু ফিউচার, যেটা এখনো আসেনি তবে খুব তাড়াতাড়ি আসবে। যেমন ধরো দিল ইউ হ্যাভ রিসিভড, এটা এসেছিল একবার পরীক্ষায়, ইউ হ্যাভ রিসিভড অ্যান এসএমএস, তুমি একটা এসএমএস পাবে শর্টলি। তাহলে বলো তো কোথায় ভুল আছে আর কি হবে? স্যার ওটা সেল হবে হ্যাপি, আর ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। স্যাল হবে। হ্যাঁ, ইউ উইল। এবার দেখো ইউ উইল, হ্যাঁ বেশ ঠিক আছে, তোমরা ভুলটা ধরেছো। তাহলে এই জিনিসটা মুখস্থ করছি শর্ট, আমি যতগুলো সম্ভব কিন্তু লিখে দিলাম, এতগুলো বই অনেক সময় থাকে না, আমি 2-3টে মিউট করে দাও সবাই, 2-3টে বইপত্র থেকে ঘেঁটে ঘুটে লিখে দিলাম। মিউট করো। ইউ হ্যাভ রিসিভড অ্যান এসএমএস শর্টলি, তুমি শীঘ্রই একটা এসএমএস পাবে। এবার এই যে এখানে ভুলটা আছে, এটা হবে ফিউচার টেন্স, এখনো পাইনি, পাবো। সো ফিউচার টেন্স মানে শ্যাল বা উইল, ইউ এর পর হবে উইল, আর ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ রিসিভ। এবার অনেকে প্রশ্ন করবে স্যার ইউ এর পর কি শ্যাল হয় না, আবার অনেকে প্রশ্ন করবে স্যার ইউ এর পর কি উইল হয় না, আবার অনেকে প্রশ্ন করবে স্যার আয়ের পর তো শ্যাল হয় কিন্তু আমরা আবার আয়ের পর উইলও বলি, আবার উইলও দেখি কোনো কোনো বইয়েও লেখা থাকে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন, তো সেই ব্যাপারটা এবার আমরা আসবো। স্ট্রাকচার হলো, টেন্স মার্কার হলো, এবার শ্যাল উইলের ব্যাপারে আসছি। দেখো আমরা জানি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আমি আমরা, অর্থাৎ ফার্স্ট পারসন হচ্ছে আই আমি, আর আমরা হচ্ছে উই, এরা। তো আই উই এদের পর
শ্যাল বসে। বেশ, আচ্ছা আমরা জানি সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো যেগুলো বাকিগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ হি, শি, মানে ইউ করে দিই, ইউ, হি, শি, ইট, দে, মোটামুটি একটা লিখলাম, অর এনি আদার নাউন, যে কোনো নাউন, কোনো নাম, তুমি, তোমার নাম, আমার নাম, এনি আদার নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন, অন্য কোনো নাউন প্রোনাউন যাই থাক না কেন, তো এদের পর আমরা কিন্তু উইল বসাই। এখানে কি এদের পর উইল বসে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, ঠিক আছে। তো এই নিয়মটা আই আর ওয়ের পর একদম শ্যাল, আর বাকি যে পার্সন গুলো রয়েছে বা বাকি যেগুলো রয়েছে, যে জিনিসগুলো নাউন প্রোনাউন, তাদের পর উইল বসে। একমাত্র এটা 100% ঠিক কোন ক্ষেত্রে জানো? এই যে রুলগুলো বললাম 100% ঠিক বা সঠিক একমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে। অর্থাৎ ভালো করে শুনে নেবে, এখানে অনেক কিছু জিনিস তোমাদেরকে আমি বলবো যেটা ক্লিয়ার করা থাকে না অনেক জায়গায়। আয়ের পর আর ওয়ের পর শ্যাল হবেই কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভ। সেটা তোমার অর্থ দেখার কোনো দরকার নেই কি অর্থ বলছে। আই আর উই দেখলেই যদি প্রশ্নবোধক বাক্য থাকে তোমাকে শ্যাল দিয়ে ব্যবহার করতে হবে, বাক্যের প্রথমে দিক প্রশ্নটা বানাতে হবে। ঠিক সেরকম করে বাকিগুলো যেগুলো রয়েছে আই আর উই বাদে, তাদের পর উইল বসিয়ে প্রশ্নটা বানাতে হবে। একদম 100% ঠিক এটা। বাট অন্য যে সেন্টেন্সটা রয়েছে, যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই বা ওয়ের পর শ্যাল সবসময় হবে তার কোনো মানে নেই। হি, শি, ইট, দে এদের পর উইল হবে তার কোনো মানে নেই। তাহলে কি হবে আমরা এবার দেখে নিই এবং কখন হবে। তাহলে এখানে আমি একটা জিনিস তোমাদের বলি, ধরো এটা থাকলো, আই উইল কিল ইউ। 2 নম্বর, উইল আই কিল ইউ। পুরো ক্লিয়ার করে দেবো ইংলিশ, একদম জল হয়ে যাবে। বাট যে ঘরে বলছিস তুই রেগুলার দেখে যাও। আমাকে বলো প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা কি দুটোই কি ঠিক না দুটোই ভুল, না কোথায় কি হবে? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। মানে নিশ্চিত ভাবে না হলে তো কিল মানে উইল হবেই না, স্যাল হবে, আচ্ছা আর প্রশ্নবোধকে স্যাল হবে। হ্যাঁ, আচ্ছা বেশ। একটা জিনিস আমরা শিখে গেছি, আমি যে কথাগুলো বললাম তার মধ্যে থেকে আমরা একটা জিনিস এখানে শিখলাম, যে স্যার বললো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আই আর উই মানে ফার্স্ট পার্সনের জন্য কখনোই উইল হবে না, অর্থাৎ শ্যাল হবে যদি সেই বাক্যটা, আই আর উইল পর শ্যাল হবে যদি বাক্যটা প্রশ্নবোধক হয়। এটা তো আমি বলে দিলাম, ব্যাস। তাহলে তুমি 2 নম্বর কোশ্চেনটায় প্রশ্নবোধক আছে, তাহলে আয়ের জন্য কিন্তু উইলটা হবে না, আয়ের জন্য আমাকে বসাতে হবে শ্যাল। এটা নিয়ে কোনো কারোর প্রবলেম নেই আশা করছি। কিন্তু এটা স্যার কি, এটা এটা তো তাহলে ঠিক নেই। আপনি বললেন অন্য ক্ষেত্রে কিন্তু আয়ের পর শ্যালও হতে পারে উইলও হতে পারে, এর রুল আছে। এই বাক্যটাও ঠিক, কেন ঠিক একটু পরে বলছি, একটু পরে বলছি। এটাও ঠিক, আর এটা ভুল ছিল, এটাকে ঠিক করে দিলাম, কেটে দিয়ে ঠিক করে দিলাম। বেশ, এবার দেখো আদার দ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভে তো বললাম যে আই আর উই এর পর সবসময় শ্যাল, বাকিগুলোর পর উইল। পরে উইল মানে সরি আগে, কারণ সাবজেক্টটা আগে হয় শ্যাল উইল, প্রশ্নবোধক বাক্যে তো শ্যাল বা উইলটা সাবজেক্টটা আগেই দেই। তো আয়ের জন্য আর উই এর জন্য শ্যাল, বাকিদের জন্য উইল হবে, এটা একদম কনফার্ম। যদি আদার দ্যান ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ ছাড়া অন্য কোনো বাক্য থাকে তখন কি হবে এবার বলবো। ইন্টারোগেটিভ ছাড়া অন্য ক্ষেত্রে আই বা উই
যেইটাই থাক না কেন এরপরে শ্যালও হতে পারে, এরপরে উইলও হতে পারে, দুটোই ঠিক। শ্যালও হতে পারে, উইলও হতে পারে। আচ্ছা, বাকি যেগুলো রয়েছে হি, শি, স্যার এগুলো নেগেটিভের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলছি, আস্তে আস্তে যাচ্ছি। নেগেটিভ নেগেটিভ ব্যাপার আছে এখানে, আমি একটা ট্রিকও দিয়ে দেবো, একটু শেষ পর্যন্ত যাই। হি, শি, ইট, দে। আচ্ছা, এনি আদার নাউন আর প্রোনাউন, ইউটা লিখলাম না কারণ প্রোনাউন এর মধ্যে রয়েছে। আচ্ছা, লিখেই দিই, এনি আদার নাউন বা প্রোনাউন, এরা যদি থাকে, PRONOUN, এরা যদি থাকে ইন্টারোগেটিভ ছাড়া অন্য কোনো বাক্যে, তাহলে সেক্ষেত্রে এরা উইলও নিতে পারে, শ্যালও নিতে পারে। এটা মাথায় রাখবো। অনেকে ভাবে আই আর উইয়ের পরেই শ্যাল হয়, অন্য কোথাও শ্যাল হয় না, এটা ভাবে। এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার কোথায় হবে সেটা, এই যে নিয়মের যে তোমার কি বলবো, নিয়মের যে বাইরে বা নিয়মের যে ব্যতিক্রম ব্যাপারটা, সেই ব্যতিক্রম ব্যাপারটা কোথায় ঘটবে, কেন ঘটবে, সেই ব্যাখ্যাটাই আমরা লিখব। বেশ, তো চলো লিখি। কটা জিনিস আমি বলবো, মনে রাখবে, তাহলেই হবে। এইখান থেকে প্রশ্নটা আসবে, মনে রাখবে। এই নিয়মগুলির এখানে লিখে দিচ্ছি, এই নিয়মের এই শ্যাল বা উইল, এভাবে লিখে দিই একটু সুন্দর করে, এই শ্যাল বা উইল নিয়মের ব্যতিক্রম হবে মানে আই আর এর পর শ্যাল বসা দরকার, সেখানে উইল হবে, এরকম বলতে চাইছি। ইউ এর পর শ্যাল, উইল বসা দরকার, শ্যাল হবে। হি এর পর উইল বসা দরকার, শ্যাল হবে। তাই বলছি এই শ্যাল বা উইল নিয়মের সাধারণ নিয়মের, লিখে দিই, সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে যখন বাক্যটি থাকবে বা বাক্যটি বোঝাবে, লিখি কি বোঝাবে, এবার শোনো। ডিসিপিসিটি, ডিসিপিসিটি, এই তিনটে মনে রাখবে। ডিসিপিসিটি কি ব্যাপার, বা ডিপিটি মনে রাখবে, মাঝে সি দিয়ে দেবে, দুটো সি, তাহলে হয়ে যাবে। দেখো, ডি ফর, আমরা প্রত্যেকেই জানি ডি ফর অনেক কিছুই হয়, কিন্তু এখানে হবে ডি ফর ডিটারমিনেশন। ডিটারমিনেশন অর্থাৎ কোন একটা বাক্যের অর্থ যদি ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে আমরা জানি যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অর্থাৎ সংকল্পবোধ যেটা বলি, ঠিক আছে। ডিটারমিনেশন যদি বোঝায়, তাহলে কিন্তু আমাদের শ্যাল আর উইলে যে নিয়মটা, সেটা কিন্তু আলাদা করতে হবে, ঠিক আছে। সংকল্প, ডিটারমিনেশনের বাংলা কি, সংকল্প। সব উদাহরণ দেবো, চিন্তা নেই। তো যদি কোনো বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটার অর্থ যদি ডিটারমিনেশন বোঝায়, তাহলে আমরা এই যে শ্যাল বা উইল যে সাধারণ নিয়ম, সেই নিয়মের রিভার্স হয়ে যাবে, অর্থাৎ ব্যতিক্রম হয়ে যাবে। ব্র্যাকেটে লিখে দিই, শ্যাল বা উইল নিয়মের রিভার্স হবে, অর্থাৎ যেখানে শ্যাল হতো সেখানে উইল হবে, যেখানে উইল হতো সেখানে শ্যাল হবে। এই গেল। আর কি, সি মানে কি, সে বাক্যটা কি বোঝাবে, সি মানে হচ্ছে কমান্ড, কোনো আদেশ দেবে, কাউকে কমান্ড করছি। পি মানে কি, পি মানে হচ্ছে প্রমিস, কাউকে কথা দেওয়া। সি ফর, সি, এই সি ফর, ওর সি ফর তো একটা কমান্ড হয়েছে, আর এই সি ফর হচ্ছে কম্পালশন। কম্পালশন মানে মজবুরি, তোমাকে করতেই হবে, মজবুরি, বাধ্যবাধকতা, বাংলায় বাধ্যবাধকতা লিখে নেবে, যার যেটা প্রবলেম। আর কি, আর টি ফর কি, টি ফর হচ্ছে থ্রেট, শাসানি, যেটা একটু আগে দেখলাম। আর ওই উদাহরণটা চলে যাই, তাহলে এটা মনে রাখবে, শ্যাল আর উইলের সাধারণ যে নিয়ম, মানে আই আর উইলের পর শ্যাল হয়, সেক্ষেত্রে আই আর উইলের পর শ্যাল না হয় উইল হবে, ঠিক যখন বাক্যটি এই ডিসিপিসিটি থাকবে, মানে বাক্যটি ডিটারমিনেশন অর্থ প্রকাশ করবে, কমান্ড অর্থ প্রকাশ করবে, প্রমিস অর্থ প্রকাশ করবে,
আর তোমার কম্পালশন আর থ্রেট, এইগুলো যখন প্রকাশ করবে তখন এই নিয়মগুলোর ব্যতিক্রম হয়ে যাবে, মাথায় রাখবে। তারপর আমি যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম, এই যে আই উইল কিল ইউ, তাহলে এখানে শ্যাল হওয়া দরকার, আয়ের পর তো নর্মাল নিয়ম অনুযায়ী শ্যাল হওয়া দরকার, কিন্তু হলো না, কারণ এই আই উইল কিল ইউ এই বাক্যটার অর্থ প্রকাশ করছে, থ্রেট দিচ্ছে, বাক্যটিতে কি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, আমি তোমাকে মেরে ফেলবো। তো থ্রেট যখনই দেবে তখন আর শ্যাল হবে না, রিভার্স হয়ে যাবে, আয়ের পর বা উইয়ের পর উইল হবে। যতটা বললাম মাথায় ঢুকলো? বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখি, ক্ষেত্রে না স্যার, বলো সেন্টেন্সের একটা ক্ষেত্রে উদাহরণ। না, এই রুলটা আচ্ছা বলছি ডি সি পি সিটি ওর যে ফুল ফর্ম গুলো লেখালেন না, ওটা একবার দেখানো একটু। এই যে আরেকজন কি কি বললে বলো, মেল ভয়েস। সেন্টেন্সের জন্যই না স্যার, কেন কি ইন্টারোগেটিভ সেন্টেন্স অলরেডি তো এটা শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার বেশ, নেগেটিভের জন্য একই প্রযোজ্য হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু ইন্টারোগেটিভটা মাথায় রাখবে, ওই মানে ওর নিয়মের বাইরে যাবে না যেটা ইন্টারোগেটিভ, বাকিগুলো যদি এই চারটে অর্থ পাঁচটা অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু রিভার্স করে দেবে, বাস, আর কিছু নেই। আশা করি এবার বুঝতে পেরেছো। দেখি আর কিছু কিছু বলার থাকলে দেখে নাও, চেক করে নাও, আমি ততক্ষণ দেখিনি। কম্পালসন মানেটা কি বললেন? মজবুরি বা বাধ্যবাধকতা। দেখো একটা ইয়ে দিয়ে উদাহরণ দিই, হি আর শি দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো এখানে দিতেই পারে তোমাকে প্রশ্ন, শি ড্যাশ কিল্ড, ওকে, দিয়ে অপশন দিল উইল বি, শ্যাল বি, আরো আদার্স কিছু তোমার কিছু দিল, আমি এই দুটো দিয়ে বোঝাচ্ছি কারণ এই দুটো থেকে উত্তর পাবে। তাহলে বলো এখানে কি হবে? স্যার অপশন এ। তাহলে আমরা জানি অপশন এ, আর তুমি অপশন এ বলে দিলে কেন? এখানে কি বলছে, এটা কি বোঝাচ্ছে দেখো, অপশন এ কেন বললে, সি থাকলে নরমালি আর উই বাদে বাকিগুলো থাকলে, সি থাকলে সাধারণত আমরা তো উইল বসাই সাধারণত, বাট এখানে কি বোঝাচ্ছে, তাকে হত্যা করা হবে, এটা থ্রেট দিচ্ছে না, এখানে বাক্যটা কি থ্রেট, তাহলে নর্মাল অর্ডার রিভার্স হয়ে যাবে না, এখানে উইল তো হবে না, এখানে কি হবে, শের পর শ্যাল বি। কি বুঝতে পারলে এবার? উইল বলে দিলে কেন? বলে বলা হয়। এটা নরমালি সি এর পর দেখো, বেশিরভাগ জন যারা এই ক্লাসটা করেনি বা যারা এই কনসেপ্টটা জানে না, তারা উইল বি করে দিয়ে চলে আসবে, কারণ সি এর পর উইল হয়, সবাই জানে যে আই আর উ এর পর ছাড়া আর কোথাও শ্যাল হয় না, শুধুমাত্র আই আর উ এর পর শ্যাল হয়, এটা ভাবে। কিন্তু আমি কি শিখিয়ে দিলাম যে আই আর উ এর পর উইলও হয়, যেমন ঠিক সেরকম করে হি আর সি, দে, ইউ এইগুলোর পরেও কিন্তু শ্যাল হয়। কখন? যদি সেটা ডিসিপিসিটি তে থাকে, থ্রি মানে থ্রেট, আর এখানে কিন্তু থ্রেট দিচ্ছে, তাকে হত্যা করা হবে, এখানে করা হয়নি, তাই থ্রেট দেওয়া হচ্ছে। থ্রেট দেওয়া হলে কিন্তু নর্মাল নিয়মের উল্টো হয়ে যাবে, অর্থাৎ সি এর পর উইল হওয়া দরকার, উইল না হয়ে হবে শ্যাল বি। বোঝা গেল? আচ্ছা এবার আমাকে বলো তো, শুধু শ্যাল হলো না কেন? একটা অপশনে দেখা গেল শ্যালও রয়েছে, ধরো একটা অপশনে, হ্যাঁ অপশন সি তে ধরো আমি শ্যাল দিয়েছি, শুধু শ্যাল হলো না কেন, বিটা এলো কেন বলো তো এবার, বেসিক গুলো শিখবো। মডেলসের পর ভার্বের বেস ফর্ম বসে, মডেলের পর ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, তাহলে মডেলের পর যদি ভার্বের বেস ফর্ম বসে, সেটা অবশ্যই, এটা কথা। তাহলে আমি এটা যদি এরকম করি হবে কিনা দেখো তো, শি শ্যাল কিল, আমি বেস ফর্ম কিল নিলাম, এটার মানে কি হবে বলো তো, কই দেখি এবার, এটা মানে হবে সে মানে সে হত্যা হবে, সে হত্যা হবে। মানে হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এটা এখন নন ডুয়ার হিসাবে আছে,
হ্যাঁ good. আহ, এটাই বলতেছি যে এখানে তাকে হত্যা করে বোঝা যাচ্ছে, মানে একে হত্যা করা হবে, এ নিজে হত্যা করবে না, একে কোনো একজন থ্রেট দিয়েছে একে হত্যা করা হবে। এখানে সিটা নন ডুয়ারে আছে, এই জন্য একটা বি ভাব লাগবে, কারণ আমরা জানি নন ডুয়ার ক্ষেত্রে একটা বি ভাব লাগে, ওই জন্য বিটা এসছে। আর শ্যাল উইলের সাথে বি ভাব বি বসে, এটা ছিল ব্যাপার। স্যার আর দেখবো আমরা, হ্যাঁ বলো। স্যার আমি যেটা বললাম না ভুল বললাম স্যার, সেটা একটু কেন এটা ভুল বললাম একটু বলবেন? এটা বুঝতে তাই পারলাম তো না আমি বললাম তো। এতক্ষণ। বেশ আরেকবার বলে দিচ্ছি, দেখো একটু বলে দিন না। বলছি সি এর পর তো তুমি যেটা বললে উইল হয়, হ্যাঁ উইল হয় সি এর পর, কিন্তু যদি আমি কি বললাম এই নিয়মটার শ্যাল উইলের নিয়মটা রিভার্স হয়ে যাবে। এই যে রিভার্স হয়ে যাবে মানে কি, আই আর উইল শ্যাল নাই কিন্তু আই আর উইল, আই আর উই শ্যাল নাই কিন্তু আই আর উই উইল নেবে। কখন? যদি বাক্যটা এই অর্থগুলোকে প্রকাশ করে, ডিটারমিনেশন, কমান্ড, প্রমিস, কম্পালশন, থ্রেট। ঠিক সেরকম করে হি আর শি এর পর উইল বসে, কিন্তু হি আর শি এর পর উইল বসে যদি বাক্যটা এরকম এই ডিসিপিসিটি এই অর্থ প্রকাশ করে, তখন আর হি আর শি এর পর উইলটা বসবে না, ও কিন্তু রিভার্স অর্ডার নিয়ে নেবে, মানে হি আর শি তখন শ্যাল নিয়ে নেবে। এখানে তো সেটাই তো প্রকাশ করছে যে সে তাকে হত্যা করা হবে, এটা থ্রেট দিচ্ছে। আর থ্রেট দেওয়া মানেই তো আমি বললাম রিভার্স করে দেওয়া, সি এর পর উইল হওয়া দরকার, কিন্তু থ্রেট দিচ্ছে বলে কি হয়ে গেল, শ্যাল হয়ে গেল। বুঝতে পারলাম? ঠিক আছে স্যার। আর এবার স্যার দেখো, যদি স্যার যদি ডিসিপি হ্যাঁ বলো, পিসিটি যদি না না হয় স্যার, তাহলে তাহলে নর্মাল কিন্তু নিয়ম, নর্মাল নর্মাল নিয়ম নিয়ম হয় না স্যার? যেমন হয়। থ্যাংক ইউ হ্যাঁ ওকে স্যার। এবার দেখো, যেমন দেখো নর্মাল নিয়মটাই বলি, যেমন এখানে বলো শি ড্যাশ মিট মি টুমরো। বলো এখানে শ্যাল হবে না উইল হবে? উইল হবে স্যার। এখানে কারণ শ্যাল হবে। এই কেন শ্যাল হবে? উইল হবে এখানে, কারণ আগামীকাল দেখা করবে, দেখা করবে, এটা সাধারণ নর্মাল নাও বাক্য। হতে পারে, হ্যাঁ ঠিক ঠিক। তাই না? এটা ডিসিপিসিটি কে ফলো করছে না, এই জন্য এখানে নর্মাল তোমার আমাকে উইল বসাতে হবে। আর দেখবা আমরা একটা জিনিস বলি, দেখবা আমরা যখন জোর দিয়ে বলি না আমি এটা করবই, আমি এটা করব, এরকম দেখবা জোর দিয়ে বলছি, মানে আমি একদম সংকল্প ডিটারমিনেশন প্রকাশ করছে, তখন দেখবা আমরা বলি বা স্পোকেনে বলি বা বইয়ে লেখা থাকে দেখবা আই উইল ডু ইট, আই শ্যাল থাকে না। কেন বলতো? কারণ এটা সংকল্প বোঝাচ্ছে তোমার, আর ডিসিপিসিটির মধ্যে চলে আসছে, তাই আয়ের পর শ্যাল না হয়ে কি হলো, উইল হলো। ক্লিয়ার হলো ব্যাপারটা এবার? বাক্যটা হ্যাঁ স্যার। সংকল্প, স্যার সংকল্প বোঝাচ্ছে। হ্যাঁ বলো স্যার কিন্তু বলো। আমরা যে বলি উই শ্যাল ওভারকাম তো বলি আমরা। হ্যাঁ বলি তো, আমরা ওটা উই উই শ্যাল ওভারকাম, আমরা একদিন জিতবই। তো এখানে জোর দিয়ে বলছে না, নর্মালি একটা কথা বলছে আমরা একদিন জিতবো, তো আমরা একদিন জিতবই। এটার অর্থ কি দেখো, এটা বাংলাতে এরকম লিখতে হবে তোমাকে, যে আমরা একদিন জিতবো, এটা। আর যখনই অ্যাকচুয়ালি গানের লাইন তো, এখানে আমি চেঞ্জ করতে তুমি পারবে না, তুমিও পারবে না আমিও পারবো না। যখনই বলবে না না, এটা আমার, আমরা করবো জয়। হ্যাঁ আচ্ছা আমরা করবো জয়, বেশ, আমরা একদিন জিতবো বা আমরা করবো জয়, তাই হলো। সব থেকে ভালো হচ্ছে আমরা করবো জয়, ঠিকই বলেছো, কারণ জিতবো থেকে ভালো লাগছে, এটা হটিয়ে দিই। আচ্ছা এবার দেখো, আমরা একদিন জয় করবই যখন তুমি বলবে, এটাকে লিখে দিই, আমরা একদিন জয় করবই। তুমি যখন এই হস্যইটা দিয়ে দিতে না, এই হস্যইটা তোমাকে একটা জিনিসটাকে এমফাসাইজ করতে বলছে, জোর দিচ্ছ তুমি, যখন জোর দিচ্ছ তোমার একটা সংকল্প বোধ প্রকাশ পাচ্ছে, তখন তুমি উই উইল ওভারকাম বলতেই পারো, নো প্রবলেম। ওটা একটা গান তো, তুমি ওকে চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো ব্যাপারটা? পোয়েটিক কিছুটা থাকে, মানে পোয়েটদের পোয়েটিক ব্যাপার ওখানে ওরকম দেবেও না উদাহরণ। আচ্ছা এখানে হলো তো শ্যাল উইলটা না, বেশ। এবার আমরা যেটা বলবো, তাহলে শ্যাল উইলের ব্যাপারটা আমরা বুঝে গেলাম, যে শ্যাল সাধারণত ব্যবহার হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আমি আরেকবার বলে দিচ্ছি শ্যাল উইলের সাধারণ ব্যবহারটা, আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ সাধারণ ব্যবহারটা একটু সুন্দর করে নোট বানিয়ে দিই, তোমাদের শিখে গেছো সবই, বলে দিয়েছি সবই, এবার নোট বানিয়ে দিই।
তো দেখবে দেখতেও ভালো লাগবে, খাতায় সুন্দর থাকবে এবং চিরকাল অ্যাসেট হয়ে যাবে তোমাদের। এ দিয়ে লিখছি, ইংলিশে লিখে দিই, শ্যাল ইজ ইউজড, যেহেতু আমার হার্ড কপিতে আছে খুব সুন্দর করে, তাই আমিও করে দিই তোমাদের। উইথ ফার্স্ট পারসন, সাধারণ নিয়ম এটা, with first person to explain any future event, কোন ফিউচারের ইভেন্টকে বর্ণনা করতে শ্যাল আমরা ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করি, এটা এর বাংলা। হ্যাঁ, এবার তাহলে আমি ফর্ম স্ট্রাকচারটা করি, খুব ভালো লাগবে দেখতে, দেখবা। সাবজেক্ট শ্যাল V1 OW দিয়ে আমি কি করবো বলতো, এই যে সাবজেক্টটা কি হতে হবে বলছে, সাবজেক্টটা ফার্স্ট পারসন হতে হবে। ফার্স্ট পারসন কোনগুলো, আমি আর আমরা। জিনিসটা সুন্দর করে থাকবে, বাচ্চাদেরকে যখন পড়াবে দেখাবে, এই জিনিসগুলো যদি এভাবে স্ট্রাকচার করে দাও না, তারাও দেখবো পড়তে ভালোবাসবে। তাহলে আই আর উইটা আমরা কি জানি, আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই এখানে সাবজেক্ট হয় আই হবে কিংবা সাবজেক্ট উই হবে, তখনই আমরা নর্মাল নিয়মে শ্যাল বসাবো আয়ের পর, আর উই এর পর শ্যাল বসাবো। তো এটা হচ্ছে ফার্স্ট পারসন, দেখতে ভালো লাগবে, লিখে দিলাম ওই জন্য। আরেকটা লিখে দিই, উইল একটা নর্মালি পরের স্লাইডে। Will is used with second and third person. To explain any future event, কোন ভবিষ্যতের ইভেন্টকে এক্সপ্লেন করার জন্য। এবার আমরা রুলটা লিখে দিই, সাবজেক্ট উইল V1 OW। এখানে সাবজেক্টটা কি হতে হবে, এখানে সাবজেক্টটা হয় সেকেন্ড পারসন হবে, সাধারণ নিয়মটা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন, এই তো ব্যাপার। এইভাবে যদি তুমি পর সুন্দর করে গুছিয়ে পড়াও না কাউকে, তোমার তো কাজে লাগছে, দেখবে ক্লাসটার প্রতি তার ইন্টারেস্ট জাগবে চরম। তো এই ছিল আমাদের সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। পরের দিন আমরা কিন্তু ঝটাঝট তোমার মানে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওগুলো পরীক্ষায় অতটা আসে না, দুটো তিনটে করে কথা বলবো, শেষ হয়ে যাবে। তো পরের দিন আমাদের টেন্স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যতটা পড়ালাম, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। এবার আমি কতগুলো ভোকাবুলারি করে দেবো, ভোকাবুলারিকে ছাড়লে হবে না, একটা বিরক্তিকর জিনিস হতে পারে ভোকাবুলারি, বাট ভোকাবুলারিটাই কিন্তু ইংরেজির ধাপ, একটা মাথায় রাখতে হবে। মানে তোমাকে আমি এটা হ্যাঁ, করবো, এটা স্যার। দেখান না। হ্যাঁ, কি বললা, আমি এটা করবো, এটা কি হবে ইংলিশে স্যার, যেটা বললেন দেখান স্লাইডটা আবার। আমি এটা করবোই, আই উইল ডু ইট, জোর দিয়ে বলছো, আই উইল ডু ইট। দেখো ভোকাবুলারি আগের দিন যেটা করেছি, যে লেটারের, আজকে কে করব, কে এর একটাই আছে যেটা বেশিরভাগ আসে এক্সামে, অন্যটাও দিতে পারে, আমি বলছি না দেবে না, আমার কাছে যেটা আছে সেখানে কেটা একটাই আছে, তারপর এল এর কতগুলো করব। দেখো নাম্বারিং আমি করছি না, নাম্বারিং তোমরা তোমাদের মতো করে খাতায় করবে, যেখান থেকে পারবে। দেখো আমি ভোকাবুলারি করাচ্ছি, যে কটা সে কটাই করতে হবে তার মানে নেই, তুমি যেখানে নতুন ওয়ার্ড পাবে, প্রচুর ওয়ার্ড আছে যার মানে আমিও জানি না, তুমিও জানো না, প্রচুর ওয়ার্ড আছে, সবগুলো মানে যে আমাকে জানতে হবে তারও মানে নেই, কারণ আমি মুখস্থ না করলে কি করে জানবো, তাই না? তো এবার তোমরা যেখানে নতুন নতুন ওয়ার্ড পাবে, কিছু পাবে, তোমরা কিন্তু সেই জিনিসগুলো পারলে ভোকাবুলারি খাতায় তুলবে, একটা করে যদি দিনে তুলো না, একটা বছরে কিন্তু 365টা হয়ে যাবে দেখবা। তো এই হচ্ছে ব্যাপার, ভোকাবুলারিটাকে অ্যাভয়েড করার কোনো জায়গায় নেই, কারণ ভোকাবুলারিটা তোমার গ্রামার পোর্শনেও অনেক কাজে লাগবে, যেগুলো সে ফিল ইন দা ব্ল্যাঙ্কস হিসেবে থাকে সেখানে কাজে লাগবে, তোমার তো স্পোকেন করতে গেলে, কখনো স্পোকেন করতে গেলে সেখানে লাগবে, আর পরীক্ষা তো আসছে এখন, জানো ভোকাবুলারি প্রায় অনেক কটা করে দিয়ে দিচ্ছে। তো কে দিয়ে যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রথমে আজকের ওয়ার্ড কে দিয়ে, কিন, KEEN, কিন। কিন মানে হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি বা চতুর, সূক্ষ্ম বুদ্ধি বা চতুর, এর সিনোনিম একটা, ওহ কেটে গেল, দেখি
কিন মানে সূক্ষ্ম বুদ্ধি বা চতুর, এর সিনোনিম লিখবে, গোটা 4 লিখে দিচ্ছি আমি, এই 4টের বাইরে পরীক্ষায় আসবে না। এক নম্বর হচ্ছে অ্যাস্টিউট, 2 নম্বর হচ্ছে শ্রিউড, এটা পরীক্ষায় দেয়, এই দুটো খুব। তারপরে আর দুটোকে আমি রাখবো, ইগার আর নিয়ার, এগুলো এই দুটো নিয়ারেস্ট। এনথুজিয়াস্টিক, এইটা একদম মনে হয় এনথুজিয়াস্টিক, খুব কিন উৎসুক। মানে বলো। উৎসুক মনে হয়েছিল আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো সেই হিসাবে মানে নিয়ারেস্ট মিনিংও তোমাকে জানতে হবে, কারণ সবসময় ডাইরেক্ট হুবাহু এই মানে এই দুটো দেবে না, অ্যাস্টিউট সিউটের দেবে না। অ্যান্টোনিম, আমি যেগুলো করাবো এখানে ভোকাবুলারি সব প্রিভিয়াস ইয়ার্স গুলো বেশি বেশি করে করাচ্ছি, যাতে, কারণ অনেক সময় প্রিভিয়াস গুলো দিয়ে দেয়। অ্যান্টোনিম দেখো, এর বিপরীত শব্দ কি হবে, পুরো উল্টোটা হয়ে যাবে তোমার। যার বুদ্ধি খুব কম, তাকে স্থূল বুদ্ধি যেটাকে বলি, ব্লান্ট, ভোতা টাইপের একদম। আর ইগার, এনথুজিয়াস্টিক যেটা লিখলাম এর নিয়ারেস্ট মিনিং, এরই একটা উল্টো ভেবে নাও, এর একটা উল্টো হচ্ছে উদাসীন, যে কোনো ব্যাপারে যারা ইন্টারেস্ট নেই, যে ইগার নয়, এনথুজিয়াস্টিক নয়, তাকে বলবো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কিন্তু উদাসীন, মাথায় রাখবে। অনেকে অন্য কিছু ভাবে, কিন্তু ইনডিফারেন্টের কথা অর্থ হচ্ছে উদাসীন, কোনো ব্যাপারে ইন্টারেস্ট নেই, নট ইন্টারেস্টেড। দেখো এখান থেকে আবার তুমি নিজেই বানিয়ে নিতে পারবে, ইনডিফারেন্টের আবার সিনোনিম ভাবো, তাহলেই তো কিনের অ্যান্টোনিম হয়ে যাবে। ইনডিফারেন্ট মানে উদাসীন, এরকম আরো ওয়ার্ড ভাবো, নট ইন্টারেস্টেড, নট এনথুজিয়াস্টিক, এরকম ব্যাপার। বেশ, পরের ওয়ার্ডে যাব আমরা, 2 নম্বর ওয়ার্ড, এল দিয়ে। এল দিয়ে প্রথমে যেটা বলবো, লাইভলি। লাইভলি মানে আমরা জানি যার মধ্যে প্রাণ রয়েছে, প্রাণবন্ত। কিন্তু নিয়ারেস্ট মিনিং হিসাবে যদি দেয়, তাহলে তোমাকে এই মানেটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। প্রাণবন্তটা তো অরিজিনাল মানে বটেই, কিন্তু এর কাছাকাছি যদি দেয়, গুরুত্বপূর্ণ। কেউ কিছু বলছো নাকি? মিউট করে দাও না বললে। সিনোনিম, প্রাণবন্ত বা গুরুত্বপূর্ণ, এই সিনোনিমটা হচ্ছে তোমার ভাইব্রান্ট, যেটা পরীক্ষায় আসার মতো, যার মধ্যে প্রাণ রয়েছে, সেটা হচ্ছে ভাইব্রেশন থেকে ভাইব্রান্ট, প্রাণ রয়েছে। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক থেকে আবার আমরা যদি পড়ি, তাহলে হবে ইম্পর্টেন্ট। এইভাবে ভোকাবুলারি বাড়িতে তৈরি করতে হবে, নিজে থেকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কোনো একটা বই থেকে মুখস্থ একটা করে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, কিভাবে কখন কি কোন দিক থেকে ঘুরিয়ে দেবে তুমি বুঝতে পারবে না। আর এইভাবে পড়লে তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি অন্তত কাছাকাছি চলে যেতে পারবে, যে ওয়ার্ডই দেখ না কেন। অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম এর উল্টোটা হবে, যার মধ্যে প্রাণ নেই, তাকে বলবো লেদার্জি, মানে কুড়ে, নিস্তেজ। লেদার্জিকে অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে নিস্তেজ, মনে এলো লিখে দিলাম। আচ্ছা, ইম্পর্টেন্ট, যে জিনিস ইম্পর্টেন্ট দিয়েছে এখানে, ক্রুশিয়াল দিয়েছে মানে গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ নয় যেটা, সেটাকে আমরা বলবো তুচ্ছ, ট্রিভিয়াল। অর্থাৎ এটাও দিতে পারে অ্যান্টোনিম যদি দেয়, ট্রিভিয়াল। তাই দেখো, লাইভলি সাথে ট্রিভিয়াল অনেকে সম্পর্ক করতেই পারবে না, যে লাইভলির অপোজিট ট্রিভিয়াল কি করে বা কি করে আসছে, বা লাইভলি সিনোনিম ইম্পর্টেন্ট কি করে আসছে, অনেকে সম্পর্ক তৈরি করতেই পারবে না। তো তাদেরকে কিন্তু বলে রাখছি, এইভাবে তোমাকে নিয়ারেস্ট মিনিং গুলো জেনে রাখতে হবে, না হলে কিন্তু একদম হুবাহু তোমাকে কিন্তু দেবে না এক্সাক্ট, তোমাকে নিয়ারেস্ট কাছাকাছি নিয়ে যাবে ওরা। তো পরের দেখো 3 নম্বর, ল্যাভিশ। জানো এটা বহুবার এসছে এক্সামে, অমিত ব্যয়ী, অমিত ব্যয়ী, প্রচুর ব্যয় করে। হ্যাঁ, তাহলে এর সিনোনিম বলো, যেটা পরীক্ষায় এসেছিল, এক্সট্রাভ্যাগেন্ট। দেখো এই এক্সট্রা ওয়ার্ডটা মনে রাখবে, এক্সট্রা খরচ, এইভাবে মনে রাখবে। হ্যাঁ দেখো, কিছু কিছু ট্রিক তোমাদেরকে আমি দেবো, এবং তোমরা নিজেরা বাড়িতে বানানোর চেষ্টা করবে। ল্যাভিশ মানে অমিত ব্যয়ী, তো তুমি মনে রাখো এরকম, কিভাবে ট্রিকটা শুনে নাও। ল্যাভিশ থেকে কাছাকাছি একটা ওয়ার্ড মনে রাখো, লাক্সারি। হ্যাঁ, ল্যাভিশ থেকে কাছাকাছি একটা ওয়ার্ড মনে রাখো, লাক্সারি।
তো এই লাক্সারি এই যে ওয়ার্ডটা তুমি মনে রাখবে, দেখো লাক্সারিয়াস লাইফ যদি তুমি লিড করতে চাও তাই তোমাকে কিন্তু আজ এই কিনতে হবে, পারফিউম কিনতে হবে, আজ ওই কিনতে হবে, কার রুম ফ্রেশনার কিনতে হবে, হ্যাঁ না অনেক কিছু কিনতে হবে। তো তুমি কিন্তু ব্যয় করে ফেলছো, তোমার কিছু দরকার নেই কিন্তু তুমি লাক্সারিয়াস লাইফ লিড করতে চাও, ব্যয় করছো। তো সেখান থেকে ল্যাভিশ থেকে লাক্সারিয়াস এই ব্যাপারটা মাথায় রাখবে। এবার যখনই এক্সট্রা টাকা খরচ হচ্ছে, লাক্সারি লাইফ লিড করতে গেলে এক্সট্রা টাকা খরচ হবে, তো এক্সট্রা ভ্যাগান থেকে এই জায়গাটা মনে রাখবে, এক্সট্রা। বেশ, আর কি প্রোডিগা, এটা পরীক্ষায় আসে, প্রোডিগা। ওহ এক মিনিট, এর অ্যান্টোনিম যেটা পরীক্ষায় দিতে পারে মিতব্যয়, অমিত ব্যয় উল্টো হচ্ছে মিতব্যয়। হ্যাঁ, তো থার্ডটি, আচ্ছা এখানে অ্যান্টোনিম বলে লিখে নেবে, আবার অনেকে সিনোনিম ভেবে লিখে দেবে যারা রেকর্ডেড ক্লাস দেখবে বা স্লাইড দেখে লিখবে। থার্ডটি এটা দিলে এটাই দেবে, বা কাছাকাছি এমন দেবে তুমি বুঝতে পারবে যে যেটা যে খরচ কম করতে চাই। মেজারি পরে বলো। মেজারি হবে। হ্যাঁ হবে, কিপনটা হয়তো নাও দিতে পারে, কম খরচ করে। মিজারি মানে কি একবারেই খরচ করতে চাই না, যাই হোক তো নিয়ারেস্ট তো হয়েই যাচ্ছে। 4 নম্বর দেখো লডাটরি, প্রশংসামূলক যেটা বাংলায় বলে। এই লর্ড ওয়ার্ডটা যেখানে থাকবে না, লর্ড মানে প্রশংসা, তো লডাটরি এখানে সাথে ATR ও ওয়াই লাগিয়ে দিবে। তো লডাটরি মানে হচ্ছে প্রশংসামূলক। লর্ড ওয়ার্ডটার মাথায় লর্ড ওয়ার্ডটা মাথায় রাখবে, এটা রুট ওয়ার্ড। লর্ড মানে হচ্ছে প্রশংসা করা। আমি রুট ওয়ার্ড দিয়েও পরে তোমাদেরকে করাবো, একে একে যাই, মানে অনেক রয়েছে তো এগুলো। তো লডাটরি মানে হচ্ছে প্রশংসামূলক। তো এই প্রশংসামূলক এর সিনোনিম জড়িত হবে, আমরা জানি প্রশংসা ইংরেজি হচ্ছে প্রেজ, প্রেজ মানে প্রশংসা, তো তার সাথে কিছু একটা অ্যাড হতে হবে প্রশংসামূলক করতে গেলে, প্রেজিং, প্রেজ করছে প্রেজিং। আর কি কমপ্লিমেন্টারি, অ্যাপ্লাউড হ্যাঁ অ্যাপ্লাউড। অ্যান্টোনিম, তাহলে যেটা প্রশংসামূলক নয়, হ্যাঁ তাহলে প্রশংসামূলক নয় যেটা নিন্দনীয়, হ্যাঁ ব্লেম ওয়ার্দি, সব থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ব্লেম ওয়ার্দি। ব্লেম মানে নিন্দা, সেখান থেকে ব্লেম ওয়ার্দি, নিন্দনীয়। বেশ, লাস্ট ওয়াজ 5টা, 5 নম্বর লাস্ট। লাস্ট হচ্ছে এল দিয়ে, আরো আছে এল দিয়ে, অনেক কটাই আছে, আজকে সবকটা হবে না। ল্যাকলাস্টার, ল্যাকলাস্টার মানে হচ্ছে নিষ্প্রাণ বা নিষ্প্রভ, নিষ্প্রাণ নেই, যার আভা নেই, নিষ্প্রভ বা নিষ্প্রাণ। দেখো সিনোনিম গুলো লিখে নেবো, মানে নিষ্প্রাণ বা নিষ্প্রভ অর্থাৎ যে একদম ডাল, ডাল কথাটা অর্থ হচ্ছে তার মধ্যে মনে হচ্ছে না প্রাণ নেই, বুঝতে পেরেছো? আচ্ছা ডাল না লিখে একটা কাজ করো, ডালটা অন্য সেন্স চলে যাবে, ড্রাব করো, DRAB, ড্রাব এটা আসে। আর একটা আছে হামড্রাম, হ্যাঁ হামড্রাম, এগুলোর মানে হচ্ছে নিষ্প্রাণ নিষ্প্রভ, যার মধ্যে কোনো প্রাণ নেই। হ্যাঁ মনে হয় মানে কি বলবো, সে কোনো কাজ করতে গেলে একদম প্রাণ না থাকলে যা হয় বুঝতে পারছো। হ্যাঁ কাছাকাছি, মানে লাইভলি বিপরীত। বিপরীত বলতে পারো, হ্যাঁ দিতে পারে, যদি ওখানে এর অন্য কিছু না দেয় লাইভলি দিতে পারে। হ্যাঁ দেখো লাইভলি দিয়ে দিতে পারে বলতে লাইভলিটা লিখে নাও, কারণ একদম এক্স্যাক্টই তো, যার প্রাণ রয়েছে তাকে লাইভলি তো বলবো, লাইভলি বলবো। তারপর তোমার যার প্রাণ রয়েছে অ্যানিমেটেড বলতে পারো অনেকটা, বা আরেকটা যেটা পরীক্ষায় দেয় ওই যে কি জানো ভিভাসিয়াস, হ্যাঁ ভিভাসিয়াস। এই ভিভাসিয়াস ওয়ার্ডটা মনে রাখবে এরকম, ধরে নাও ভিভাসিয়াসের কাছাকাছি ওয়ার্ড মনে রাখবে ভিভো। ঠিক আছে, তুমি একটা ভিভো মোবাইল কিনেছো, একদম ভিভো মোবাইলে একদম মনে হচ্ছে যেন একদম প্রাণ রয়েছে, এত সুন্দর চলে, এত অ্যাক্টিভ, হ্যাঁ এত অ্যাক্টিভ, একদম প্রাণ রয়েছে। তো এইরকম ভাবে তোমরা বানিয়ে বানিয়ে করবে, দেখবে চিরকাল মনে থাকবে। ভিভাসিয়াস ওয়ার্ডটা না দেখবে আজকের পর থেকে কোনোদিন ভুলবে না, আমি নিজেও ভুলবো না, কারণ আমি ট্রিকটা এখনই আমার মনে এলো, আমিও ভুলবো না।
দুদিন পর আমি যে ওয়ার্ড গুলো বলছি আমাকে তুমি দুদিন পর জিজ্ঞেস করলে আমি ভুলে যাবো, কারণ আমি তো প্র্যাকটিস না করে আমি তো ভুলবোই, কারণ এটা পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড। একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে কোনো ট্রিকের মাধ্যমে। তো চেষ্টা করবে ট্রিক নিয়ে নিজে বানিয়ে নেওয়া। তো ল্যাকলাস্টার মানে নিষ্প্রাণ, নিষ্প্রভ, সিনোনিম দিলাম, দুটো অ্যান্টোনিম দিলাম, এই দিলে এইগুলোর মধ্যে আসবে পরীক্ষায়। আর যদি এগুলো না দেয় এমন কিছু দেবে যেটা খুব ইজি, কোনো ওয়ার্ডে ভেঙে দেবে, যেগুলো এক কথায় প্রকাশ হিসাবে দেয়। তো আমি করাবো, তখন আরো ডিটেলে বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে থাক, আজ এই পর্যন্ত ক্লাস। প্রত্যেককে আশা করি কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে অবশ্যই জানাবে পার্সোনালি।